মুর্শিদাবাদে যখন তার দলের হিন্দুরা খুন হন, তখন ওনারা দল হিসেবে কি এইভাবে ঘটনাস্থলে গিয়ে গলার শির ফুলিয়ে হম্বিতম্বি করেছিলেন? যদি না করে থাকেন, তবে আজ কেন করছেন? কি হিসেবে? জায়গাটি তিলজলা বা তপসিয়া বলে কি আপনাদের এত দরদ? আর সেই জায়গাটা হিন্দু ছিল বলেই আপনাদের কোনো দরদ ছিল না? অনুপ্রবেশ ভারতের ইস্টার্ন পার্টে এটা একটা চরম সংকট। আর অনুপ্রবেশে পশ্চিমবঙ্গ সারা ভারতে লিডিং পজিশনে আছে। অনুপ্রবেশ মানে বেআইনি দখলদারি, বেআইনি বস্তি, বাড়ি আবার তাদের উচ্ছেদ। পুরোটাই একটা ক্যাওস। পশ্চিমবঙ্গের আগের দুটি সরকার এই বিষয়ে পুরো হাত খোলা ছিল। বাংলাদেশ থেকে প্রচুর মানুষ তখন এসে এখানে ঢুকে গেছে। এবার এসেছে বিজেপি সরকার। এতদিনের চলা নিয়মগুলো হঠাৎ করে পাল্টে যেতে থাকলো। রাস্তায় নামলো বুলডোজার। রাজ্যের মুখ্যমন্ত্রী শক্ত হাতে স্বরাষ্ট্রমন্ত্রককেও ধরেছেন। যত বেআইনি নির্মাণ, জবরদখল সব ভেঙে গুঁড়িয়ে দিয়ে যার জিনিস তাকে ফেরত দিচ্ছেন। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ তিলজলায়। তিলজলায় পোড়া কারখানা সংলগ্ন অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু হলে স্থানীয় বাসিন্দারা ভীষণভাবে বিক্ষোভ দেখান। পরে সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সহায়তায় হাইকোর্ট থেকে ভাঙার ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ আনা হয়। আর এই কোর্ট অর্ডার নিয়ে সিপিএম নেতা শতরূপ ঘোষ তিলজলায় যান এবং স্থানীয়দের হাতে সেই কোর্ট অর্ডার তুলে দেন। রাজনৈতিক লোক শুধু কাগজ দেবেন আর চলে আসবেন, সেটা তো হতে পারে না। স্থানীয় জনপ্রতিনিধিরা মানে বিধায়ক জাভেদ খান ঘটনাস্থলে না আসায় তিনি তাদের তীব্র সমালোচনা করেন। অন্যদিকে শাসক দল তৃণমূল কংগ্রেসের অভিযোগ শতরূপ ঘোষ এবং বামপন্থীরা আদালতের স্থগিতাদেশকে হাতিয়ার করে এলাকায় রাজনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করছেন। সংক্ষেপে বলতে গেলে তিনি উচ্ছেদের পক্ষে বা উচ্ছেদের সঙ্গে যুক্ত ছিলেন না, বরং উচ্ছেদ আটকাতে আদালতের স্থগিতাদেশের কাগজ স্থানীয় বাসিন্দাদের কাছে পৌঁছে দেওয়ার কাজটি করেছেন। অবৈধ বাড়ি বুলডোজার দিয়ে ভাঙা শুরু হতেই প্রতিবাদ জানাতে সিপিএম নেতা শতরূপ ঘোষ পৌঁছে গেলেন সেই জায়গায়। জাভেদ খানের পাপের বোঝা গরিব মানুষ, যেমন কোটিপতি জাফর নিসার, তাদের নিতে দেব না এই পর্যন্ত তো বুঝলাম, কিন্তু গরিব দরদি খেটে খাওয়া মেহনতি মানুষের দল হিসেবে এইসব যুক্তি ঠিক আছে। চলুন তারপরে আরো ধরলাম যে গৃহহারা মানুষটি কোটিপতি হলেও মানলাম আপনার কথায় যুক্তি আছে, কিন্তু এর পাল্টা যুক্তিও তো আছে। তার উত্তর কি পাবো না? নমস্কার, আমি দিব্যেন্দু, ইন্টারভিউ চ্যানেলে আপনাদের স্বাগত। এবার কিন্তু খেপেছে সাধারণ মানুষ। তারা শতরূপ বিকাশ রঞ্জনের বিরুদ্ধে মুখ খুলে দিয়েছে। তারা বেশ কয়েকটা পয়েন্ট বলছে। নাম্বার 1, যখন বাংলা জুড়ে এত বেআইন নির্মাণ চলছিল, জলাভূমি পুকুর রাতারাতি ভরাট হয়ে অবৈধ নির্মাণ চলছিল, তখন ওই 15-20 বছর কোথায় ছিলেন উনি? কোন স্বার্থে তিনি ও তার দল তৃণমূলের রাজত্বে চুপ করে ঘাপটি মেরে বসেছিলেন? তখন কেন একটাও জনস্বার্থ মামলা হয়নি? আর শতরূপ সেই কাগজ সেই জায়গায় কেন পৌঁছে দিয়ে আসেননি? নাম্বার 2, এতদিনে শীত ঘুম ভেঙে গরিব মানুষকে সাহায্যের নামে গরিব দরদি মুখোশের আড়ালে মুসলিম সেন্টিমেন্টকে উস্কে দিয়ে রাজ্যের অমঙ্গল ও ক্ষতি করতে কেন তৎপর এরা এখন? নাম্বার 3, যাদের অবৈধ বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে তাদের পুনর্বাসন নিয়ে চিন্তা না করে কেন বেআইনি নির্মাণ ভাঙার উপরে স্থগিতাদেশ আনার চেষ্টা করছে সিপিএম? কেন জনস্বার্থ মামলা করছে এর সঙ্গে? নাম্বার 4, যে নেতা পুরসভা বা ইঞ্জিনিয়ার এই অবৈধ নির্মাণের সঙ্গে জড়িত, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে এই সব মানুষদের পুনর্বাসনের কথা বলছে না কেন আপনার দল? তবে কি ধরে নেব যে সব ওই আন্ডারস্ট্যান্ডিং এর খেলা চলছে? নাম্বার 5, 2024 সালে গার্ডেন রিচ বিপর্যয়ের আবহে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা বেআইনি নির্মাণের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে কড়া অবস্থান নিয়েছিলেন এবং স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন যে বেআইনি নির্মাণের অভিযোগে বাড়ি ভাঙার নির্দেশে আদালত কোনো স্থগিতাদেশ দেবে না। তবে আজ কেন সিপিএম তথা বিকাশ রঞ্জন ভট্টাচার্য কেন স্থগিতাদেশ চায়? ভবিষ্যতে বেআইনি নির্মাণের জন্য দুর্ঘটনা ঘটলে আপনারা চুপ থাকবেন তো? সরকারের দিয়ে কোনো আঙুল তুলবেন না তো? তখন তো ফের বললেন সরকার আমাদের দেখে না, সরকার বেআইনি কাজ করছে। নাম্বার 6, মুর্শিদাবাদে যখন তার দলের হিন্দুরা খুন হন, তখন ওনারা দল হিসেবে কি এইভাবে ঘটনাস্থলে গিয়ে গলার শির ফুলিয়ে হম্বিতম্বি করেছিলেন? যদি না করে থাকেন, তবে আজ কেন করছেন? কি হিসেবে? জায়গাটি তিলজলা বা তপসিয়া বলে কি আপনাদের এত দরদ? আর সেই জায়গাটা হিন্দু ছিল বলেই আপনাদের কোনো দরদ ছিল না? নাম্বার 7, বিজেপির উদ্ধার করে দেওয়া পার্টি অফিস খুলে অবৈধ ঘর হারাদের থাকার ব্যবস্থা তো করতে পারেন। নাম্বার 8, তিলজলা গড়িয়ার পর এবার হাসনাবাদ।
অবৈধভাবে জমি দখল করে বেআইনি দোকান নির্মাণের অভিযোগ উঠেছিল উত্তর ২৪ পরগনার হাসনাবাদের তালপুকুরে। আদালতের নির্দেশ মতো বুলডোজার দিয়ে সেই নির্মাণ ভেঙে দিল বিজেপি প্রশাসন। সিপিএম নেতার জায়গায় জবরদখল করে দোকান তৈরি হয়েছিল। এরপর হাইকোর্টের দ্বারস্থ হন সিপিএম নেতা গিয়াসউদ্দিন বৈদ্য। দীর্ঘদিন মামলা চলার পর অবৈধ নির্মাণ ভাঙার নির্দেশ দেয় আদালত। অভিযুক্ত স্থানীয় বাসিন্দা সাদ্দাম হোসেন গারামি এলাকায় তৃণমূল ঘনিষ্ঠ বলে পরিচিত। সিপিএম নেতা গিয়াসউদ্দিন বৈদ্যর অভিযোগ, তাদের জমি দখল করে দোকান নির্মাণ করে সাদ্দাম হোসেন গারামি। অভিযোগকারী পরিবারের দাবি ২০২২ সালে এই নির্মাণ ভাঙার নির্দেশ দেয় হাইকোর্ট, কিন্তু অভিযুক্ত তৃণমূল ঘনিষ্ঠ হয় তা ভাঙা হয়নি। সরকার বদলে ২ সপ্তাহের মাথায় কুইক অ্যাকশন। ভাবুন, ১১ কাঠা জমি দখল করে বসেছিল, ২০২২ সালে এই অর্ডার হয় ৪ মাসের মধ্যে ভেঙে ফেলতে হবে। কিন্তু তৎকালীন সরকার থাকার সময় একাধিকবার প্রধানকে জানানোর পরেও প্রধানের ঘুম ভাঙেনি। সরকার বদলের পরে বুলডোজার চালিয়ে এই জিনিস ভেঙে দিয়েছে। কই, এখানে তো শতরূপ বা বিকাশ রঞ্জন কাউকে দেখলাম না। কেন দেখলাম না? নাম্বার 9, বিকাশবাবু যখন এসএসসি চাকরি বিক্রি মামলায় লড়ছিলেন তখন তো এই যুক্তি আপনারা দেননি যে চোর জোচ্চোর নেতা মন্ত্রীদের দোষে নিরাপরাধ যোগ্য শিক্ষকদের চাকরি হারিয়ে পথে বসতে দেব না। কেন? তারা তো আজকের পথেই বসে আছে। কেন আপনারা সেটা বলেননি? তারা বেশিরভাগ হিন্দু আর মধ্যবিত্ত বলে? মুসলিম প্রীতি এভাবে আর বোঝানো যাবে না। হিন্দু ভোট পাত্তা না দিয়ে তৃণমূলের কি হলো দেখলেন তো। আর মুসলমান সমাজের উন্নতির জন্য ভাবার কথা যদি আসে, তবে তার জন্য নৌসাদ সিদ্দিকীর কথা শুনুন। উনি বিধায়ক হিসেবে শপথ নেওয়ার পর বলেছেন, শুধু বিরোধিতার জন্যই বিরোধিতা করা হবে না, রাজ্যের মঙ্গলে উন্নয়ন কোনো বাধা নয়। এবং এখনো পর্যন্ত এই অবৈধ নির্মাণ ভাঙার বিষয়ে নওশাদের কোনো কথা বলেনি বা নওশাদের কোনো কথা আমরা শুনতে পাইনি। এরকম বেআইনি উচ্ছেদ, হকার উচ্ছেদ সিপিএম কি করেনি? করেছে, অবশ্যই করেছে। তাহলে শুনুন, অপারেশন সানশাইন ছিল পশ্চিমবঙ্গের, বিশেষ করে কলকাতার একটা বড় উচ্ছেদ অভিযান। ১৯৯৬ সালে তৎকালীন কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন বা কেএমসি এবং বামফ্রন্ট সরকারের উদ্যোগে এই অভিযান শুরু হয়। মূল উদ্দেশ্য ছিল কলকাতার ফুটপাত ও রাস্তা থেকে অবৈধ হকারদের সরিয়ে যানজট ও দখলমুক্ত করা। এই অভিযানে গড়িয়াহাট, শ্যামবাজার, হাতিবাগান, শিয়ালদা ও ব্রাবন রোড সহ বহু জায়গায় বুলডোজার দিয়ে দোকান ভাঙা হয় এবং কয়েক হাজার হকারকে সরিয়ে দেওয়া হয়। কলকাতা ফুটপাত প্রায় পুরোপুরি হকারদের দখলে চলে গিয়েছিল। পথচারীদের রাস্তা দিয়ে হাঁটতে কষ্ট হতো। এখনো একই অবস্থা। সরকার শহরের পরিষ্কার ও ট্রাফিক নিয়ন্ত্রণ করতে চাইছিল, তবে এর বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ হয়। অনেকের জীবিকা বন্ধ হয়ে যায়। ধীরে ধীরে আবার বহু হকার সেই আগের জায়গায় ফিরে আসে। শেষ পর্যন্ত সরকার পুরোপুরি হকার মুক্ত কলকাতাকে করতে পারেনি, বরং পরে নির্দিষ্ট নিয়ম মেনে কিছু জায়গায় হকার বসার অনুমতি দেয়। অনেকে মনে করেন এটা ছিল শহর পরিষ্কার করার একটা চেষ্টা, আবার অনেকে বলেন গরিব মানুষের জীবিকার উপর বড় আঘাত ছিল। তাই অপারেশন সানশাইন আজও পশ্চিমবঙ্গের রাজনৈতিক ও সামাজিক ইতিহাসে একটা বড় বিতর্কিত ঘটনা হিসেবে পরিচিত। এবার কি বলবেন? সেই একই নীতিতে আগেও হেঁটেছিলেন আপনারই পূর্বজরা। আপনাদের একটা অপশন দেব, বিদেশে গিয়ে এই মানুষগুলোর জন্য কিছু করুন। এই ডিপোর্ট নীতি নিয়ে আরও একটা দেশের সমস্যা চলছে। প্রকাশ্যে জাপানে বসবাসরত এক ভারতীয় রেস্তোরাঁ মালিক কান্নায় ভেঙে পড়েছেন, কারণ সে দেশের কর্তৃপক্ষ তার বিজনেস ম্যানেজার ভিসার নবায়ন আবেদন প্রত্যাখ্যান করেছে। ফলে তিনি 18 বছর ধরে পরিচালিত রেস্তোরাঁটি বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন। মনীশ কুমার নামের এই ব্যক্তি জাপানের সাইতামা প্রিফেকচারে একটি ভারতীয় রেস্তোরাঁর মালিক। তিনি জানান, জাপানের নতুন অভিবাসন নীতির আওতায় দেশটির ইমিগ্রেশন সার্ভিসেস এজেন্সি তার আবেদন বাতিল করে দিয়েছে। টোকিওতে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য দিতে গিয়ে মনীশ কুমার বলেন, এই সিদ্ধান্তে তিনি ভেঙে পড়েছেন এবং জাপানে তার পরিবারের ভবিষ্যৎ নিয়ে আতঙ্কে রয়েছেন। তিনি বলেন, 2 সপ্তাহ আগে আমাকে বলেছে নিজের দেশে ফিরে যেতে। আমার সন্তানের জন্ম ও বেড়ে ওঠা জাপানে। তারা জাপানি ভাষায় শুধু বোঝে, তাদের সব বন্ধুই জাপানি, অথচ আমাদের বলা হচ্ছে ভারতে ফিরে যেতে। আমি এখন কি করব?
মনীষ সুমনের ঘটনা এখন জাপানের ছোট বিদেশি ব্যবসায়ীদের মধ্যে বাড়তে থাকা উদ্বেগের একটা প্রতীক হয়ে উঠেছে। কারণ গত বছর জাপান তাদের বিজনেস ম্যানেজার ভিসা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনে, ফলে ছোট ছোট ব্যবসাগুলোর যোগ্যতা অর্জন অনেক কঠিন হয়ে পড়েছে। তার সাথে পূর্ণকালীন স্থানীয় কর্মী নিয়োগ করতে হচ্ছে, এছাড়াও আরও বিভিন্ন ধরনের বিধিনিষেধ। ভাবুন, অবৈধভাবে বশ করছে না, তারা বৈধভাবে বশ করছে, ব্যবসা করছে, তারপরেও দেশে ফেরত পাঠিয়ে দিচ্ছে। আর এখানে অবৈধভাবে দেশে ঢুকে কিছু রাজনৈতিক দল আর তার নেতাদের ধরে যা ইচ্ছে তাই করে যাচ্ছে। তাহলে পুরো সমীকরণটা কি দাঁড়ালো? সরকার বদলের পর গত 2 সপ্তাহে যেভাবে দীর্ঘদিন আটকে থাকা উচ্ছেদ ও আইনি পদক্ষেপগুলো কুইক অ্যাকশনের মাধ্যমে কার্যকর হচ্ছে, তা স্পষ্ট করে দেয় সদিচ্ছা থাকলে প্রশাসন কাজ করতে পারে। আমাদের রাজ্যে বছরের পর বছর ধরে চলা বেআইনি জবরদখল আর অনুপ্রবেশের শিকড় এত এত গভীরে চলে গেছে যে প্রশাসন আইন মেনে ব্যবস্থা নিতে গেলেও সেখানে রাজনীতির রং লেগে যাচ্ছে। আপনাদের কি মনে হয়, শতরূপ ঘোষ বা বামপন্থীদের এই তিল জ্বলার ভূমিকা কি সত্যি সত্যি গরিব দরদি মেহনতি মানুষের পাশে দাঁড়ানো, নাকি নাকি স্রেফ হারিয়ে যাওয়া মুসলিম ভোট ব্যাংক আর সেন্টিমেন্টকে উস্কে দিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা? আপনারা কিন্তু নিজে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।